আসসালামু আলাইকুম। এই ক্লাসটা দুইটা বইয়ের জন্য। একটা হচ্ছে কোস্ট অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ারের, অধ্যায়ের নাম এন ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পারপোজ। আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই বিবিএ থার্ড ইয়ারের, অধ্যায়ের নাম কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। দুইটা অধ্যায়ের মেকই একই ধরনের, তাই আলাদা করে ক্লাস না নিয়ে আমি একসাথে ক্লাসগুলো নিচ্ছি। ব্যয় এবং ব্যয়ের ধারণা শ্রেণীবিভাগ নিয়ে এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শুরুতে আমরা সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা জেনে নিব। বেসিক বিষয়টা আলোচনা করা হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এ অধ্যায়ের ম্যাথ আমরা পারবো। তো ম্যাথের সমাধান করার আগে যে বিষয়টার উপরে ধারণা নিতে হবে এটা হচ্ছে কোস্ট শিট। এই কোস্ট শিটের মধ্যে নির্ণয় করা হয় কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করার জন্য কী পরিমাণ ব্যয় হয়েছে, টোটাল কোস্ট। যেই পরিমাণ ব্যয় হয়েছে তার সাথে কী পরিমাণ প্রফিট মুনাফা তুমি করতে চাও সেটা যোগ করে তারপরেই বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য নির্ধারণ করার আগ পর্যন্ত কারখানাতে কী কী ব্যয় হয়েছে সেটা তো বাইর করার প্রয়োজন। এটা আমি তোমাদের এক এক করে বুঝিয়ে দিচ্ছি। যদি আমি তোমাকে প্রশ্ন করি, তুমি যদি আগের অধ্যায়ের ক্লাসগুলো দেখে থাকো তাহলে তুমি জানো কারখানাতে প্রোডাক্ট উৎপাদন করার জন্য তিনটা ব্যয় উৎপাদনের সাথে সম্পর্কিত। একটা হচ্ছে মেটেরিয়াল, বাংলা অর্থ কাঁচামালের প্রয়োজন আছে, কাঁচামাল। 2 নম্বরে লেবার, শ্রমিকের প্রয়োজন আছে যারা কাজ করবে। 3 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড, বাংলা অর্থ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় হচ্ছে ফ্যাক্টরিতে যে জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, ফ্যাক্টরি ভাড়া, এই জাতীয় যে ব্যয় আছে এটাই হচ্ছে কারখানা উপরিব্যয়। বা কারখানাতে যে যন্ত্রপাতি আছে এগুলা যে ব্যবহার করা হয়, ব্যবহার করার জন্য যে অপচয় হয়, আমরা তো জানি যে অপচয়টা ব্যয়ের মধ্যে পড়ে। তো এটাই হচ্ছে কারখানা উপরিব্যয়। এই তিনটা ব্যয় সরাসরি উৎপাদনের সাথে জড়িত। একটা প্রোডাক্ট উৎপাদন করার জন্য এই তিনটা ব্যয় হবেই। এই তিনটা ব্যয় আগে কিভাবে অ্যাড করা হয় দেখো, আমি তোমাকে এক এক করে এখানে বুঝিয়ে দিচ্ছি। শুরুতে র মেটেরিয়াল ইউজ, ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা বাহির করার জন্য আগেই ওপেনিং র মেটেরিয়াল, মানে ওপেনিং র মেটেরিয়াল অথবা বিগিনিং র মেটেরিয়াল, মানে একেবারে বছরের প্রথমে বা শুরুতে বা কোনো উৎপাদন করার শুরুতে কী পরিমাণ মেটেরিয়াল তোমার কাছে আছে। আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম তোমাকে বোঝানোর জন্য 10 একক মেটেরিয়াল প্রারম্ভিক তোমার কাছে আছে, আমি ধরে নিলাম। তারপর তুমি নতুন করে কী পরিমাণ ক্রয় করেছো আগেরটার সাথে এটা যোগ করো। আমি ধরে নিলাম নতুন করে ক্রয় করেছো আরও 30 ইউনিট, তো যোগ করলে হবে এখানে 40 ইউনিট। ওকে, এখন তুমি বছরের শেষে বা মাসের শেষে বা নির্দিষ্ট সময়ের শেষে দেখো ইন্ডিং র মেটেরিয়াল কী পরিমাণ আছে, সমাপনী কাঁচামাল কী পরিমাণ আছে। তো আমি দেখলাম যে সমাপনী কাঁচামাল আছে আমার এখানে 5 একক। তো 5 একক যদি সমাপনী কাঁচামাল থাকে, পরবর্তী 35 একক এটা কোথায় গেল, এই টাকাটা কোথায় গেল। এটা একক হিসাব না করে আমরা টাকার হিসাবটা করব, একক না টাকা। ধরে নিলাম বিগিনিং র মেটেরিয়াল এটা আছে 10 টাকা, তার সাথে আমি কি পরিমাণ ক্রয় করেছি, আরও ক্রয় করেছি 30 টাকার, তাহলে তো আমার 40 টাকা থাকার কথা। কিন্তু আছে সমাপনীতে আমার 5 টাকার কাঁচামাল, তো বাকি 35 টাকার কাঁচামাল কোথায় গেল, নিশ্চয়ই আমি ব্যবহার করেছি। এটাই হচ্ছে র মেটেরিয়াল ইউজ বা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তো কীভাবে কত টাকা ব্যবহার হয়েছে এটা কি বুঝতে পারছো। বছরের প্রথমে কি পরিমাণ আছে, কি পরিমাণ আমি কিনেছি, টোটাল 40, কি পরিমাণ বছরের শেষে বাকি রয়েছে 5 টাকার, তাহলে 40 থেকে 5 টাকা বিক করলে পরবর্তী 35 টাকার যেটা কোথায় গেল আমি ব্যবহার করেছি। এটাই র মেটেরিয়াল ইউজ, ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এখন এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যত ডিরেক্ট লেবার বা লেবার দুইটাই ঠিক আছে। তো প্রত্যক্ষ মজুরি ডিরেক্ট লেবার যেটা, সেটা যোগ করলেই তুমি প্রাইম কস্ট অথবা মুখ্য ব্যয় পেয়ে যাবে। প্রাইম কস্ট অথবা মুখ্য ব্যয়। এখন আমরা এখানে কাঁচামালের ব্যয়ও আনলাম, লেবারের ব্যয়ও আনলাম, প্রাইম কস্ট পেলাম, মুখ্য ব্যয়। এখন ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিব্যয় হতে পারে ইনডাইরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট মেটেরিয়াল যেটা এটা কিন্তু প্রথম হিসাবের সাথে। আর ইনডাইরেক্ট মেটেরিয়াল ইনডাইরেক্ট লেবার যদি থাকে তখন এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আনতে হয়।
ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরি ইকুইপমেন্টের অবচয়, ডেপ্রিসিয়েশন, এর বাহিরেও আরও থাকতে পারে। সবগুলো আমি নাই, এগুলো অঙ্কের মধ্যে বোঝাবো। এই ব্যয়টা তুমি টোটাল যোগ করো। এই ব্যয় করতে গিয়ে দেখা গেল কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ বেঁচে গেছে যেটা বিক্রি করা যাবে। ক্ষুদ্র যন্ত্রাংশ, এই ব্যয়গুলো করতে গিয়ে দেখা গেল কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ, সেল অফ স্ক্র্যাপ মানে ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করা। কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ বেঁচে গেছে যেটা তুমি বিক্রি করতে পারবে। এখন তোমার টোটাল যে ব্যয় হয়েছে, ধরে নিলাম 100 টাকা। ক্ষুদ্র যে যন্ত্রাংশ, এটার মূল্য 10 টাকা, যেটা তুমি বিক্রি করতে পারবে। তো বিক্রি করে তো 10 টাকা তুমি আয় করতে পারো। এখন টোটাল ব্যয় 100 টাকা, বিক্রি করে পাবে তুমি 10 টাকা, তাহলে তো আর এটা ব্যয় থাকে না, মানে ব্যয়টা কমে আসছে। যেহেতু 10 টাকায় বিক্রি করে পাওয়া যাবে, অবশিষ্ট ব্যয় এখানে 90 টাকা আমাকে হিসাবের মধ্যে ব্যয়ের টাকাটাই আনতে হবে। এগুলো ব্যয় যোগ করে নিলাম। তো এই ব্যয় করতে গিয়ে কিছু ক্ষুদ্র যন্ত্রাংশ আছে যেটা বিক্রি করা যাবে, তাহলে ব্যয় থেকে এটা বিক করে দিই, কারণ এটা বিক্রি করে নগদ আসবে, এই জন্য এটা বিক করা হয়। বিক করে টাকাটা এখানে উপরের প্রাইম কোস্টের টাকা আর এই টাকা দুইটা যোগ করে আমরা এখানে ফ্যাক্টরি কোস্ট অথবা এটাকে ওয়ার্ক কোস্ট বলা যেতে পারে, এখানে পেয়ে যাব। বিগিনিং ওয়ার্কিং প্রসেস, তো প্রারম্ভিক চলতি কার্যের মজুত পণ্য, এটা যোগ করতে হয়। এন্ডিং চলতি কার্যের মজুত পণ্যটা বিক করতে হয়। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার তখন পাওয়া যায়। বিগিনিং ফিনিশ কোর্স যোগ করতে হয়, এন্ডিং ফিনিশ কোর্স, এগুলো অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, দেওয়া না থাকলে আনার প্রয়োজন নেই। তো প্রারম্ভিক তৈরি পণ্য সেটা যোগ, সমাপনী তৈরি পণ্য বিক করে কস্ট অফ গুডস বা বিকৃত পণ্যের ব্যয় পাওয়া যায়। এখন এই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে, বিকৃত পণ্যের ব্যয় বলতে এখন পর্যন্ত এই প্রোডাক্টের পিছনে কী পরিমাণ ব্যয় হয়েছে। এখন এই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, যেমন স্যালারি, বেতন খরচ, বিভিন্ন ব্যয় আছে না, এগুলোও তো যোগ করতে হবে। তো অফিসে এবং প্রশাসনিক যে খরচ সেটাও কিন্তু যোগ হবে। অবশেষে কস্ট অফ গুডস সোল্ডের ব্যয় যোগ করেই আমরা এখানে টোটাল কোস্ট পেয়ে যাব। একটা প্রোডাক্টের পিছনে আমার টোটাল কোস্ট ধরে নিলাম এখানে 80 টাকা হয়েছে। এখন আমি এত কষ্ট করে প্রোডাক্ট উৎপাদন করলাম, বিক্রি করতে হবে, বিক্রি করতে গেলে তো আমাকে প্রফিট করতে হবে। তো ধরে নিলাম প্রফিট আমি 20 টাকা করব। 20 টাকা যদি প্রফিট করি তাহলে 100 টাকায় আমাকে বিক্রি করতে হবে। এটাই হচ্ছে সেলস। 100 টাকা হচ্ছে এটা বিক্রয় মূল্য, 20 টাকা হচ্ছে এটা প্রফিট, 80 টাকা যেটা এটা হচ্ছে টোটাল কোস্ট। তাহলে দেখা গেল টোটাল কোস্টের সাথে প্রফিট যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়, তাই তো। আবার বিক্রয় মূল্য থেকে প্রফিট বিক করলে টোটাল কোস্ট পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন ইনকাম স্টেটমেন্ট বাহির করার জন্য সাধারণত দেখতে হয় যে ব্যবসা প্রতিষ্ঠানের কী পরিমাণ বিক্রয় হয়েছে। তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় প্রথমে বিক করতে হয়, মানে এই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত এটা বিক করতে হয়। বিক করেই যেটা পাওয়া যায় এটা হচ্ছে মোট মুনাফা। ঠিক ওই মোট মুনাফা থেকে অপারেটিং এক্সপেন্স, পরিচালন যে ব্যয় অফিসে হয়ে থাকে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যয় হয়ে থাকে, সেটা বিক করে দিলেই নেট ইনকামটা আমার এখানে থাকবে। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বাহির করার নিয়ম। তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড এটা বিক করে গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স বিক করলে নেট ইনকাম। এটা গেল মোটামুটি বেসিক আলোচনা। চলো আমরা একটা ম্যাথের সমাধান এখন করে নিই। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। আমি আগে প্রশ্নটা পড়ে নেই, তারপরে ব্যাখ্যা করব। The following information has been taken from the accounting records of Clear Seal Company for last year. বিগত বছরের ক্লিয়ার সিল কোম্পানির তথ্য এখানে দেওয়া হয়েছে। শুরুতে আছে সেলিং এক্সপেন্স, বিক্রয় খরচ 1,40,000 টাকা। র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখে 90,000 টাকা, মানে এটা প্রারম্ভিক মজুত পণ্য। জানুয়ারি 1 তারিখ মানে প্রারম্ভিক, আর ডিসেম্বর 31 তারিখ মানে এন্ডিং। র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 মানে এন্ডিং 60,000। ইউটিলিটিস ফ্যাক্টরি, ফ্যাক্টরি উপযোগ খরচ 34,000। ডিরেক্ট লেবার কোস্ট 1,50,000। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরিতে 1,62,000। পারচেজ অফ র মেটেরিয়াল কাঁচামাল ক্রয় করা হয়েছে 7,50,000 টাকার। সেলস বিক্রয় আছে 25 লক্ষ টাকা হবে এটা, হ্যাঁ বিক্রয় 25 লক্ষ হবে। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি আছে 40,000, টাকাগুলো দেখে নিও। সাপ্লাইজ ফ্যাক্টরি আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ইনডাইরেক্ট লেবার আছে। মেনটেন্যান্স ফ্যাক্টরি। ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি জানুয়ারি 1, ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর 31। ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1, ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, টাকাগুলো আছে।
Management wants this data organized in a better format so that financial statement can be prepared for the year. Prepare an income statement. তো ব্যবস্থাপনা চায় যে এই ডাটাগুলো থেকে আর্থিক বিবরণী তৈরি করতে, তো এই জন্য আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য আমরা দেখলাম যে শুরুতে এখানে দেখো ইনকাম স্টেটমেন্টের একটা টেবিল আমি অঙ্কন করে নিয়েছিলাম, যেটা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে গ্রস প্রফিট পাওয়া যায়, অপারেটিং এক্সপেন্স বিয়োগ করে নেট ইনকাম পাওয়া যায়। তার মানে কি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হবে। এখন আমার বর্তমান অঙ্কের মধ্যে বিক্রয় আছে, এই যে সেলস এখানে আছে, এই যে সেলস, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নাই। এখন বিক্রিত পণ্যের ব্যয় নেই, বিক্রিত পণ্যের ব্যয় তো আগে বাহির করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় বাহির করার নিয়ম কি, এতটুকু পর্যন্ত সমাধান করলেই বিক্রিত পণ্যের ব্যয়টা বাহির হয়ে যায়। আর এই বিক্রিত পণ্যের ব্যয় বাহির করলেই কিন্তু আমাদের অঙ্কের উত্তরটা সহজে চলে আসে। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় বাহির করার জন্য আগেই বিগিনিং র মেটেরিয়ালের সাথে কী পরিমাণ কাঁচামাল ক্রয় করছো সেটা যোগ করো, এন্ডিং র মেটেরিয়াল বিয়োগ করো, র মেটেরিয়াল ইউজ পেয়ে যাবে। এটাই নিয়ম যে কোনো অঙ্কের জন্য। তো এক এক করে এখন আমি বসিয়ে দিব। এই যে দেখো তোমরা, র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখে 90,000 টাকা। এখন পারচেজ অফ র মেটেরিয়াল কোথায়, এগুলাকে খুঁজে নিতে হবে। পারচেজ অফ র মেটেরিয়াল 7,50,000 টাকা। আবার দেখো র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 তারিখে 60,000 টাকা। এখন আমি জায়গা মতো এই মানগুলো বসিয়ে দিচ্ছি। প্রারম্ভিক কাঁচামাল 90,000, সমাপনী 60,000, ক্রয় করা হয়েছে 7,50,000 টাকার। তো তোমাদের সময় যাতে কম লাগে এই জন্য এন্ট্রিগুলো আমি আগেই লিখে নিলাম, এখন মান বসিয়ে দিচ্ছি, আর সহজে বুঝতে পারবে, সময়টা কম লাগবে। অনেক শিক্ষার্থীরাই কিন্তু আমার এই ধরনের ক্লাস পছন্দ করেন। র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারির 1 তারিখে টাকার পরিমাণ ছিল তাহলে 90,000, আমি ক্রয় করেছি আরও 7,50,000 টাকার। তো 7,50,000 যোগ করলে 90,000 আর 7,50,000 যোগ করলে এখানে হবে 8,40,000 টাকা। র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 তারিখে ছিল 60,000 টাকা। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, এই 60,000 টাকা 8,40,000 টাকা থেকে 60,000 টাকা বিক্রি করলে এখন যেটা পাওয়া যাবে এটা হচ্ছে 7,80,000 টাকা। এটাই র মেটেরিয়াল ইউজ। ক্লিয়ার? র মেটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট লেবারটা যোগ করো, প্রাইম কস্ট পাওয়া যাবে। এখন ডিরেক্ট লেবার কোথায় আছে খুঁজে নাও। এই যে ডিরেক্ট লেবার কস্ট আছে, ডিরেক্ট লেবার কত টাকা, 1,50,000 টাকা, এটা অ্যাড করে দাও। তো ডিরেক্ট লেবার এটার সাথে 1,50,000 এখানে অ্যাড করা হলো। তো 1,50,000 যোগ করলে বর্তমানে যে টাকাটা পাওয়া যাবে এটা তো যোগ করতে হবে। যোগ করলে যে টাকাটা পাওয়া যাবে 9,30,000 টাকা। 9,30,000 টাকা, এটাই হচ্ছে প্রাইম কস্ট। এবারে আমাদের নিয়ম অনুযায়ী এখানে ফ্যাক্টরি ওভারহেডটা নিয়ে আসতে হবে। তো ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি যে কোনো ধরনের খরচ, ইকুইপমেন্ট, সেল অফ স্ক্র্যাপ বর্তমান অঙ্কের মধ্যে নাই, থাকলে বিক করতাম। তো এই জাতীয় ব্যয়গুলো কী কী আছে আমি এক এক করে প্রথম থেকে দেখে নিই। এখানে যে সেলিং এক্সপেন্স আছে প্রথমে, এটা কিন্তু অফিস খরচের মধ্যে পড়ে। দেখো ইউটিলিটিস ফ্যাক্টরি আছে, টাকার পরিমাণ 34,000। তো ফ্যাক্টরিতে যে বিদ্যুৎ খরচ বা উপযোগ খরচ এটা তো কারখানা উপরিব্যয়ের মধ্যে পড়বে। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে যে অবচয় হয় এটাও কারখানা উপরিব্যয়ের মধ্যে পড়বে। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, টাকার পরিমাণ কত, 40,000, এটাও কারখানা উপরিব্যয়ের মধ্যে পড়বে। সাপ্লাইজ ফ্যাক্টরি 15,000, এটাও আসবে। ডিরেক্ট লেবার হলে এটা তো ডিরেক্ট লেবার আগেই যোগ করেছি। ইনডাইরেক্ট লেবার যদি হয় সেটা ফ্যাক্টরি উপরি খরচের মধ্যে পড়ে। মেনটেনেন্স ফ্যাক্টরি 87,000, কয়টা পেয়েছি, 6টা। আর তো ফ্যাক্টরি খরচ এখানে নাই। তাহলে ইউটিলিটিস ফ্যাক্টরি 34,000, ডেপ্রিসিয়েশন 1,62,000, ইন্স্যুরেন্স 40,000, সাপ্লাইজ 15,000, ইনডাইরেক্ট লেবার 3 লক্ষ, মেনটেনেন্স 87,000। এই ব্যয়গুলো এখন আমি যোগ করে দিব। এই ব্যয়সমূহ এখন যোগ করে দিতেছি। তো এন্ট্রিগুলো আমি আগেই লিখে রাখছিলাম, এবারে মানগুলো বসিয়ে দিচ্ছি। যেমন ইউটিলিটিস ফ্যাক্টরি এটা ছিল 34,000 টাকা। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি
এটা ছিল 1,62,000 টাকা। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি টাকার পরিমাণ ছিল 40,000। সাপ্লাইজ ফ্যাক্টরি এটা ছিল 15,000। ইনডাইরেক্ট লেবার টাকার পরিমাণ 3 লক্ষ। মেইনটেনেন্স ফ্যাক্টরি টাকার পরিমাণ 87,000। টোটাল যোগ করলে এই জায়গায় এই ফ্যাক্টরি টোটাল যোগ করলে 6,40,000 টাকা হবে। অবশেষে এটা যেহেতু যোগ করতে হয়, 9,30,000 টাকার সাথে 6,40,000 যোগ করলে টোটাল ব্যয় এখন পর্যন্ত আমরা এখানে পেয়ে যাব 15,70,000 টাকা। এটাই হচ্ছে ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। তো ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট আমরা এখানে পেয়ে গেলাম। এখন পরবর্তী নিয়ম অনুযায়ী, নিয়ম হচ্ছে এখন বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ ওকে, বিগিনিং ফিনিশ কোর্স যোগ এন্ডিং ফিনিশ কোর্স বিয়োগ করা হবে, পাওয়া যাবে কোস্ট অফ গুডস সোল্ড। এই পর্যন্ত আমি চলে যাচ্ছি। এই যে দেখো তোমরা, ওয়ার্কিং প্রসেস বিগিনিং 1,80,000, ওয়ার্কিং প্রসেস এন্ডিং 1 লক্ষ। জানুয়ারি 1 তারিখ মানে বিগিনিং আর ডিসেম্বর 31 মানে এন্ডিং। ফিনিশ কোর্স এই যে দেখো, জানুয়ারি 1 2,60,000 ফিনিশ কোর্স ইনভেন্টরি, সমাপনী বা ডিসেম্বর 31 2,10,000। এই মানগুলো এখন জায়গা মতো বসিয়ে আমরা সমাধানটা করে নিচ্ছি। ফ্যাক্টরি কোস্ট 15,70,000 টাকা এখানে হলো। ওয়ার্কিং প্রসেস জানুয়ারি 1 তারিখে টাকার পরিমাণ হচ্ছে 1,80,000 টাকা। যোগ করলে এখানে পাওয়া যাবে 15,70,000 আর 1,80,000 যোগ করলে 17,50,000 টাকা। ওয়ার্কিং প্রসেস ডিসেম্বর 31 তারিখে এন্ডিং 1 লক্ষ যদি এখানে বিয়োগ করা হয়, বিয়োগ করা হলে এখানে পাওয়া যাবে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কত হবে, 16,50,000 টাকা। ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখে এটা ছিল 2,60,000 টাকা। যোগ করলে এখানে পাওয়া যাবে 19,10,000 টাকা। ডিসেম্বর 31 তারিখে ফিনিশ কোর্স আছে 2,10,000 টাকা। সেটা তো বিক করতে হয়। 2,10,000 টাকা বিক করলে কোস্ট অফ গুডস সোল্ড এখন আমরা পেয়ে যাব 17 লক্ষ টাকা। আমাদের কোস্ট অফ গুডস সোল্ডের প্রয়োজন, এই কোস্ট অফ গুডস সোল্ডের প্রয়োজন, এর নিচে আর যাওয়ার প্রয়োজন নাই আমাদের। সেলসের পরিমাণ অঙ্কের মধ্যে দেওয়াই আছে, এর নিচে আমাদের এই অঙ্কের মধ্যে সমাধান করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করা হয়েছে ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী তৈরি করার জন্য। আয় বিবরণী তৈরি করার নিয়ম হচ্ছে সেলস থেকে, বিক্রয় থেকে কোস্ট অফ গুডস সোল্ড বিয়োগ হবে, বিয়োগ করে পাওয়া যাবে গ্রস প্রফিট। তারপর এটা থেকে অপারেটিং এক্সপেন্স বিয়োগ করলে পাওয়া যাবে নেট ইনকাম। এই তো আমাদের ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল। তো সেলস থেকে কোথায় আছে, কোস্ট অফ গুডস সোল্ড তো পেয়ে গেছি 17 লক্ষ। অপারেটিং এক্সপেন্স কী কী আছে সেটা আমরা বাইর করে নেই। সরাসরি আমরা প্রশ্নে চলে গেলাম। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেলসের পরিমাণ, এই যে সেলসের পরিমাণ 25 লক্ষ টাকা, সেলসের পরিমাণ পেয়ে গেলাম 25 লক্ষ। অঙ্কের মধ্যে আমরা কোস্ট অফ গুডস সোল্ড পেয়েছি 17 লক্ষ। ওকে, তো অফিস কোনো খরচ কি এখানে আছে, ভালো করে দেখো তো। হ্যাঁ, অফিস খরচ আছে। 1 নম্বরে সেলিং এক্সপেন্স যেটা, এটা অফিস খরচের মধ্যে পড়ে। আরেকটা বাকি রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,70,000, এটাও কিন্তু অফিস খরচের মধ্যে পড়ে। তাহলে সেলসও একটা পেয়েছি, সেলিং এক্সপেন্স এটাও পেয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটা অফিস খরচও পেয়েছি। সেলিং এক্সপেন্স 1,40,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,70,000, সেলস হচ্ছে 25 লক্ষ। আর অঙ্কের মধ্যে কোস্ট অফ গুডস সোল্ড পেয়েছি 17 লক্ষ। তো আমি টেবিলটা আগে এখানে অঙ্কন করে নিলাম। শুরুতে সেলস, এই জায়গায় আমি বসাবো 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা। কোস্ট অফ গুডস সোল্ড অঙ্কের মধ্যে পেয়েছি 17 লক্ষ টাকা।
25 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা বিক্রি করলে গ্রস প্রফিট হবে এখানে 8 লক্ষ টাকা। মোট মুনাফা এই ব্যবসা প্রতিষ্ঠানের 8 লক্ষ টাকা। তো দুইটা অপারেটিং এক্সপেন্স এখানে আছে বা অফিস খরচ। একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, এটা টাকার পরিমাণ ছিল 1,40,000। আরেকটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা টাকার পরিমাণ 2,70,000। 1,40,000 এবং 2,70,000 যোগ করলে হবে 4,10,000। এটা বিগ করতে হবে, বিগ করলেই পাওয়া যাবে এখানে নেট ইনকাম। অতএব নেট ইনকামের পরিমাণ বর্তমান অঙ্কের মধ্যে হবে 3,90,000 টাকা। এটাই হচ্ছে অঙ্কের সমাধান। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। মোটামুটি যদি এই অঙ্ক থেকে ভালো ধারণা নিতে পারো, পরের ক্লাসে দেখবেন একেবারে সহজ। অন্যান্য যে ম্যাথের সমাধান আমি নিয়ে আসবো, সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি, তো ওই ম্যাথের সমাধানগুলো তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সবাই ধারাবাহিক ক্লাসগুলো দেখো।